ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো ইতিহাসের কিংবদন্তি বা বীরগাথা, তার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু এই একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে প্রশ্ন কি আছে, কিংবদন্তি বা বীরগাথা, যার ইংরেজি হলো লেজেন্ডস, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তাহলে চলো এই প্রশ্নটা কিভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে তোমরা ঠিকঠাকভাবে লিখবে, চলো সেটাই আলোচনা করে নেওয়া যাক। দেখো প্রথম পয়েন্টটি আছে শব্দগত অর্থ। এখানে এই পয়েন্টটাতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। এখানে লেখা আছে ইংরেজি লেজেন্ড শব্দটির বাংলা প্রতিশব্দ হলো কিংবদন্তি। এই লেজেন্ড শব্দটি এসেছে ল্যাতিন শব্দ লেজেন্ডা থেকে, যার অর্থ পাঠের বিষয়বস্তু বা অধ্যয়নের বিষয়বস্তু। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো স্ট্যাঞ্জা চেঞ্জ করে লেখা আছে, পরে শব্দটির অর্থ পরিবর্তন হয় এবং অবাস্তব ও অনৈতিহাসিক জীবনধারাকেই বোঝানোর জন্য শব্দটিকে প্রয়োগ করা হয়। এটাও বুঝতে পেরেছো যে প্রথমে লেজেন্ড কথাটার অর্থ পাঠের বিষয়বস্তু বা অধ্যয়নের বিষয়বস্তু থাকলেও পরে কিন্তু এটা পরিবর্তিত হয়ে অবাস্তব এবং অনৈতিহাসিক জীবনধারাকে বোঝানো হয়। এর পরের পয়েন্ট আছে সংজ্ঞা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্র কেন্দ্রিক কাহিনী, যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে, তাকেই কিংবদন্তি বলে। দেখো এখানে তোমরা মনে রাখবে, পৌরাণিক কাহিনী যেটা ছিল সেটা কি একটা গল্প, তাই না? ভগবানকে নিয়ে বা কোনো একটা দেবতা দেবী এই সমস্ত জিনিসকে নিয়ে সংগঠিত একটা গল্প, সেটাই হলো পৌরাণিক কাহিনী। এবার এই কিংবদন্তি হয়ে যাবে কি একটা কেন্দ্রীয় চরিত্র। ধরে নাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি, রামায়ণ তাহলে একটা যদি গল্প হয়, তাহলে রামায়ণের কেন্দ্রীয় চরিত্র কে? রাম, তাই তো? তাহলে রামকে আমি কেন্দ্রীয় চরিত্র বা কিংবদন্তি একটা চরিত্র হিসাবে বলছি, ঠিক আছে তো? কিন্তু এটার একটা পৌরাণিক কাহিনী। কিন্তু যদি আমরা কিংবদন্তির সঠিক উদাহরণ দিই, তখন আমরা কিন্তু দিতে পারি কার নাম? এখানে দিতে পারবো গোপাল ভাঁড়ের নাম। কারণ এখানে দেখো কোনো ইতিহাস নেই, অনৈতিহাসিক কোনো ইতিহাস নেই, জাস্ট কিছু কিছু কল্প কাহিনী, ছোট ছোট নীতি কাহিনী, তারই এখানে নায়ক হচ্ছে গোপাল ভাঁড়। তো এটাকে আমরা একটা কেন্দ্রীয় চরিত্র বলতে পারি। এরপরে দেখো স্ট্যাঞ্জা চেঞ্জ করে লেখা আছে, সত্য, মিথ্যা, সম্ভাবনা, এই তিনের মিলিত সমষ্টিই হচ্ছে কিংবদন্তি। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো গোপাল ভাঁড়ের কাহিনী যদি আমরা ধরে নিই, গোপাল ভাঁড়ের কাহিনী সবগুলোই কি সত্যি আর সবগুলোই কি মিথ্যে আর সবগুলোই কি সম্ভাবনা? না, এখানে কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে থাকে, কিছুটা সম্ভাবনা থাকে, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এর পরের পয়েন্ট আছে দেখো কিংবদন্তির বৈশিষ্ট্য। এখানে কি লেখা আছে দেখে নাও। প্রাচীন কিংবদন্তিগুলোর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোই এবার আমরা একটা একটা করে জেনে নেব। দেখো প্রথম পয়েন্টে কি বৈশিষ্ট্য আছে, কিংবদন্তের উদ্ভব। এটা কিভাবে উদ্ভব হলো দেখে নাও। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন পৌরাণিক কাহিনী সৃষ্টির বহু যুগ পর মানব সমাজে যখন ইতিহাস বোধ জন্ম নিতে শুরু করে, তখনই কিংবদন্তিগুলির পথ চলা শুরু হয়। মানে পৌরাণিক কাহিনী যেগুলো বললাম, সৃষ্টির পরে যখন মানুষের মধ্যে ইতিহাস বোধ অল্প অল্পভাবে জন্ম নিচ্ছে, কিন্তু ইতিহাস পুরোপুরি জন্ম নিচ্ছে না, তার মানেটা কি বলতে চাওয়া হয়েছে? ইতিহাস বোধ কি করে? ইতিহাস অ্যাকচুয়ালি আমরা যেগুলো পড়ি সেগুলো কি সত্যতা যাচাই করা হয়, তাই তো? তো সত্যতা যাচাই করে আমরা যেটা পড়ছি আমাদের প্রাচীন কালের সম্পর্কে, সেটাকে ইতিহাস বলছি। কিন্তু কিংবদন্তি
কিংবদন্তি বা কিংবদন যেটা আমরা বলছি, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আর যদি পুরোপুরি সত্য হয় তাহলে তো এটা ইতিহাস, সেটা তো কখনোই কিংবদন্তি বা পৌরাণিক কাহিনী হতে পারে না, তাই তো? তার জন্যই এখানে বলা হয়েছে যে সমাজে যখন ইতিহাসবোধ জন্ম নিতে শুরু করে, মানে ইতিহাসবোধ জন্ম নেয়নি, তখনই কিংবদন্তিগুলির পথ চলা শুরু হয়, মানে উদ্ভব হয়। পরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে কিংবদন্তির উদ্দেশ্য। এখানে কি বলা হয়েছে? কোনো ঘটনাকে প্রচার করা এবং জনমানসে বা জনমানবে তাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্য নিয়েই কিংবদন্তি বা বীরগাথাগুলি সৃষ্টি করা হয়। তাহলে এই কিংবদন্তির উদ্দেশ্য এক কথায় কি বলতে পারা যায়? যে কোনো ঘটনার প্রচার করা এবং তাকে চিরস্মরণীয় করে রাখা। 3 নম্বর পয়েন্ট আছে বিষয়বস্তুর বিভিন্নতা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। কিংবদন্তির বিষয়বস্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন কি কি? ইতিহাস নির্ভর কাহিনী হতে পারে, প্রেম বিরহের কাহিনী হতে পারে, ভূত এবং প্রেতের কাহিনী হতে পারে, কিংবা সন্ন্যাসী ফকির পীর দরবেশের সঙ্গে যুক্ত বিভিন্ন কাহিনী হতে পারে, তাই তো? যেমন ধরে নাও, আমি যদি ইতিহাস নির্ভর কাহিনী বলি, তাহলে আমরা যদি অশোকের কথা ধরে নিলাম, সম্রাট অশোক, তাহলে সম্রাট অশোক কি কি করেছিল, তার কলিঙ্গ যুদ্ধের বর্ণনা, সমস্ত কিছু আমরা যখন আলোচনা করব তখন সেটা কি হয়ে যাবে? ইতিহাস নির্ভর কাহিনী। প্রেম বিরহের কাহিনী যদি আমরা বলি, তাহলে আমরা মালবিকাগ্নিমিত্রম, আশা করি এটা তোমরা সবাই শুনেছো, একটা ঐতিহাসিক বই। তাহলে এই বইটাতে ছিল যে মালবিকা নামে একটা সাধারণ মেয়ে ছিল, তার সাথে অগ্নিমিত্র নামক যে সম্রাটের পুত্রর যে প্রেম, সেই জিনিসটা, এই কাহিনীটাই এখানে বলা হয়েছে। ভূত প্রেতের কাহিনী যদি আমরা বলি, বেতাল বিক্রম, মানে বিক্রম বেতালের কাহিনী বলতে পারি, এর কাহিনী বা এই ধরনের অন্যান্য সমস্ত কাহিনী এই কিংবদন্তির বিষয়বস্তু হতে পারে। তাহলে কিংবদন্তির বিষয়বস্তু বিভিন্ন হতে পারে। 4 নম্বর পয়েন্ট আছে লোক সংস্কৃতির অংশ। এখানে কি বলা হয়েছে দেখে নাও। প্রজন্মের পর প্রজন্ম লোকমুখে প্রচলিত হওয়ার কারণে কিংবদন্তিগুলির মধ্যে লোক সংস্কৃতির বৈশিষ্ট্য, যেটা কি দেখো, লোক বিশ্বাস ও সংস্কার যুক্ত হয়েছে। তাই কিংবদন্তিগুলো লোক সমাজের দর্পণে পরিণত হয়। দর্পণ মানে কি? আয়না। তাহলে আমরা যদি কিংবদন্তির, আমি একটা গল্প ধরে নাও, তোমাকে রামচন্দ্রের গল্প বললাম, তো রামচন্দ্রের গল্প শুনলে আমরা কি মনে পড়বে, আমাদের কি মনে হবে? যে সেই সময়ের জনজীবন কেমন ছিল, তাই তো? রাম কিভাবে, রামের চোখে সারাটা সোসাইটি মানে সমাজটা কীরকম ছিল, তাহলে রামের চোখে সমাজটা যেরকম ছিল, তাহলে রামের চোখ দিয়েই আমরা সমস্ত সমাজটাকে দেখে আমরা জিনিসটাকে তুলনা করছি, তাই তো? তাহলে এই যে আমরা বললাম যে এই লোক সংস্কৃতি মানে লোকের বিশ্বাস, লোকের ধর্ম, লোকের আচার আচরণ, এই সমস্তগুলোই হচ্ছে লোক সংস্কৃতি। তাহলে এই জিনিসগুলো আমরা যে পড়ছি, তাহলে সেটা আমরা কোথায় পড়ছি? কিংবদন্তির মাধ্যমে পড়ছি, কিংবদন্তির গল্পগুলোর মাধ্যমে পড়ছি। তাই কিংবদন্তিগুলো হয়ে যাচ্ছে কি? লোক সমাজের আয়না। বুঝতে পেরেছ আশা করি। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে চরিত্রের বাস্তবতা। এখানে কি বলতে চাওয়া হয়েছে দেখে নাও। কিংবদন্তির চরিত্রগুলোর ঐতিহাসিক সত্যতা সবসময় না থাকলেও জনমানসে এই বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে অতীতকালে তাদের অস্তিত্ব ছিল এই পৃথিবীতে, তাই তো? তার মানে হলো, দেখবে আমরা কোনো সময় যদি কোনো ভালো গল্প পড়ি, তাহলে দেখবে সেই জিনিসটা নিয়ে আমাদের মাথাতে একটা সুন্দর কল্পনা প্রচলিত হয়। এবার সেই কল্পনাটাতে আমরা কিন্তু সবসময়ই, আমরা কল্পনাতে সবসময় ভালো জিনিসই দেখব। যেমন ধরো নাও, তোমাদের কারোর হয়তো ইচ্ছে আছে আইপিএস হবে, আইএএস হবে, বা ইউপিএসসি ক্লিয়ার করবে, ডব্লিউবিসিএস অফিসার হবে। তো তোমাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক কল্পনা রয়েছে যে এই তোমাদের এই স্বপ্নের বা কল্পনার বা এই ইচ্ছের, তোমাদের এই ইচ্ছেটার কি বলে, সফলতা নিয়ে, তাই তো? তাহলে এই সফলতা তোমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি তৈরি করে, নেগেটিভিটি কখনোই আনে না। তার জন্যই দেখবে তোমাদের কিন্তু এই জিনিসগুলো সত্যিই মনে হবে। ঠিক যেমন আমরা যদি কোনো সময় দেখবে, আমাদের এটা নর্মাল লাইফেও হয়, আমাদের ঠাকুমা দিদিমা যদি কোনো একটা গল্প বললো কোনো ঠাকুরের, তখন দেখবে আমাদের মাথাতে রামচন্দ্রের হয়তো কোনো গল্প বলছে, বা কোনো কৃষ্ণের গল্প বলছে, বা আরও কারোর গল্প বলছে, কোনো হজরত মোহাম্মদের কথা বলছে, বা কোনো বিশিষ্ট ব্যক্তির কথা বলছে, তখন দেখবে আমাদের
মাথায় কিন্তু আমরা কিন্তু তাকে কখনোই দেখিনি, আমাদের মাথায় তাকে নিয়ে কিন্তু ইতিবাচক চরিত্রই থাকে। তার জন্যই আমরা কিন্তু ধরে নিই যে ওনার অস্তিত্ব ছিলই, এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। যেমন দেখো হারকিউলিস, প্রমিথিউস, রামচন্দ্র প্রমুখ। 6 নম্বর পয়েন্ট আছে বিস্ময় ও কল্পনার প্রেক্ষাপট। এখানে কি বলা হয়েছে দেখে নাও। বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয় থাকে। প্রাথমিক অবস্থায় কিংবদন্তির চরিত্রগুলোতে ঐতিহাসিক সত্যের ইঙ্গিত থাকলেও পরবর্তীকালে কল্পনার পল্লবিত পাতায় আচ্ছাদিত হয়ে প্রকৃত ইতিহাস প্রায় মুছে যায়। ফলে কিংবদন্তি থেকে সঠিক ইতিহাস উদ্ধার করা খুবই জটিল ও কঠিন হয়ে পড়ে। এর মানে হচ্ছে, দেখবে আমরা যদি কোনো গল্প মানে ধরে নাও আমাদের ঠাকুমা দিদিমা কোনো একটা ভগবানকে নিয়ে গল্প বললো, ঠিক আছে, এবার সেই গল্পটা আমরা শুনলাম, তারপরে আমি কাউকে বলছি, তাহলে আমার ঠাকুমা দিদিমা যেই কথাটা বললো আমি কি হুবহু কি সেম বলতে পারবো? কখনোই হবে না। আমার কিন্তু কিছু 19-20 হবে, কিছু হয়তো বাদ পড়বে বা কিছু যুক্ত হবে। তো এরকমভাবে বলতে বলতে একটা সময় কি হয়ে যাবে বলো তো, যখন আমরা গল্পটা বলছি সেই গল্পের মধ্যে সত্যি জিনিসটা আস্তে আস্তে কমে যাবে বা হারিয়ে যাবে। তো ওই গল্প থেকে কতটা আমরা সত্যিটাকে তুলে ধরবো, সেই সত্যটা বিচার করাটা কিন্তু আমাদের কঠিন হয়ে পড়ে, কারণ এটাতে বিস্ময় ও কল্পনাও কিন্তু আমাদের যুক্ত হয়ে যায়। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে ভিত্তিহীন ঘটনার অস্তিত্ব। এখানে কি বলা হয়েছে, অতীতের কোনো ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন অতি মানবীয়, অবিশ্বাস্য ও অতি রঞ্জিত ঘটনা যুক্ত হয়ে কিংবদন্তির চরিত্রগুলো হয়। তাই কিংবদন্তির মধ্যে বিভিন্ন ভিত্তিহীন ঘটনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। এর মানে হলো, দেখো আমরা যখন কোনো কল্পনার মাধ্যমে কিছু বলি, তাহলে সেই কল্পনাটা আমরা, দেখো সিম্পল উদাহরণ দিচ্ছি, যখন ঘুমিয়ে থাকি রাতের বেলা, যদি আমরা অনেক স্বপ্ন দেখি, তো ওই স্বপ্নের মধ্যে সবটাই কি আমাদের একদম সত্যি কোনো কিছু দেখি কি, বা ওটার সাথে কি বাস্তবে দেখবো অনেক সময় মিল থাকে না, তাই না? তো এই জন্যই বলেছে কি, যে কল্পনা যদি আমরা কোনো কিছুকে কল্পনা করে নিই বা কল্পনার মাধ্যমে যে জিনিসটাকে আমরা তুলে ধরবো, সেটা অনেক সময় ভিত্তিহীন হয়ে উঠবে। তার মানে হচ্ছে যে ভিত্তিহীন মানে কি, যার কোনো বাস্তবতা নেই, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে 8 নম্বর পয়েন্ট আছে দেখো নৈতিক শিক্ষার উৎস। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তির কাহিনীগুলোতে বিভিন্ন ঘটনার মাধ্যমে অতীত সময়ের নৈতিকতা, সততা, বীরত্ব ও ত্যাগের মহিমা কীর্তন করা হয়। নৈতিকতার পর কমা, সততার পর কমা ও বীরত্বের পর ও দেওয়াই আছে, এইগুলোতে সবগুলোতে তোমরা কমা ইউজ করবে। এবার দেখো কীর্তন করা হয়, ফলে এগুলো থেকে বর্তমানকালের মানুষের নৈতিক শিক্ষার রসদ খুঁজে পাই। এর মানে হলো, দেখো আমি যদি একটা কিংবদন্তির গল্প, যদি আমরা রামচন্দ্রের গল্প তোমাকে বললাম, তাহলে রামচন্দ্রের গল্পেতে আমরা কি কি শিখব, ওখান থেকে ওর চরিত্র থেকে আমরা রামচন্দ্রের চরিত্র থেকে কি কি শিখব, যে সততা, তাই তো, বীরত্ব, ত্যাগ, দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু। তাহলে এই জিনিসগুলো কি একটা মানুষের চরিত্রের সর্বোচ্চ পর্যায় বা সর্বোচ্চ দিক, তাই না? তো এই জিনিসগুলোই তো নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষাগুলো শিখি বলেই তো আমাদের মধ্যে এখনো মানবিকতা রয়েছে, তাই তো? তাহলে মানবিকতার যেই দৃষ্টিগুলো বা যেই দিকগুলো আমরা কল্পকাহিনী বা এই কিংবদন্তি থেকে পাই, সেগুলো হচ্ছে কি আমাদের নৈতিক শিক্ষার উৎস। এর পরের পয়েন্ট আছে দেখো কিংবদন্তির গুরুত্ব। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও তা একেবারে কিন্তু গুরুত্বহীন নয়। কারণ দেখো এখানে যখন কল্পনা চলে আসে, বাস্তবতা থাকে না, ভিত্তিহীন হয়ে যায়, তাহলে এর ঐতিহাসিক সত্যতা তো থাকবেই না, তাই না? তো এটা না থাকলেও এটা কিন্তু একেবারে গুরুত্বহীন আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, তার কারণগুলো দেখো লেখা আছে। 1 নম্বর পয়েন্ট আছে ঐতিহাসিক তথ্যের উৎস। এখানে কি বলা হয়েছে দেখে নাও, কিছু কিংবদন্তি থেকে আমরা ঐতিহাসিক তথ্যের উৎস পাই। লোকমুখে পুরুষানুক্রমে কাহিনী প্রচারিত হলেও সেগুলোর মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে। যেমন দেখো এখানে বলা হয়েছে, কিংবদন্তির প্রেক্ষাপটেই পূর্ববঙ্গের সীতারকোটের উঁচু ঢিবিতে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তার মানে কি হচ্ছে, দেখো কিংবদন্তির যেই গল্পগুলো আছে, সেই গল্পগুলো আমরা কিন্তু সবগুলোকে অবহেলা করতে পারি না। কিছু কিছু কিন্তু গল্প সত্যিও হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে
এই যে পূর্ববঙ্গের সীতারকোট নামক একটা জায়গা আছে, ওখানে যখন খনন কার্য চালানো হয় তখন গল্প মুখে শুনেই কিন্তু ওই জায়গা থেকে বৌদ্ধ বিহারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে আনন্দদান। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তির চরিত্র বা ঘটনাগুলির অলৌকিক কাহিনী পাঠ করে পাঠককুল আনন্দ পায়। অনেক সময় কাল্পনিক হলেও পাঠকের কাছে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে বলে কিংবদন্তি পাঠ আনন্দদান করে। দেখবে আমরা যে সমস্ত গল্পগুলো শুনি ভগবানের বা যে কারোরই, যদি সেই জিনিসটা মনে হয় যে ভালো লাগছে আমাদের শুনতে, আমরা কিন্তু ওই গল্পটা শুনবই, তাই না? যেমন ধরে নাও, আমরা যদি একটা গল্প মানে তোমাকে বলি, ধরে নাও এরকম গল্পটা হলো যে রাম রাবণকে নিজের গৃহে বসে বাণ নিক্ষেপ করছে, সেটা গিয়ে কিন্তু পড়ছে রামের কাছে, এরকম গল্প আমরা শুনলাম। তো আমরা কিন্তু এটার মধ্যে কোনো সত্যতা পাচ্ছি না, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ পাচ্ছি না, কিন্তু তাও আমরা একটা ঐশ্বরিক বলে এই জিনিসটাকে বিশ্বাস করছি। কেন? কারণ ঐশ্বরিক মতে আমরা যদি বিশ্বাস করি তখন ওই জিনিসটা আমাদেরকে আনন্দ দিচ্ছে, আর আনন্দ দেওয়ার ফলে ওই জিনিসটাকে আমরা বিশ্বাস করছি। এটাই কিন্তু একটা এখানে বোঝাতে চাওয়া হয়েছে। আমি এই যে গল্পটা বললাম এটা কিন্তু একটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, এটা কিন্তু কোনো জায়গায় কিছু লেখা নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্যই বললাম। 3 নম্বর পয়েন্ট আছে দেখো প্রবহমান ঐতিহ্য। এখানে কি বলা হয়েছে, নৃতাত্ত্বিক বিচারে একটি দেশ বা জাতীয় অঞ্চলে একটি বিশেষ পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ না থেকে কিংবদন্তি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। এক বিশেষ অঞ্চলের ঐতিহ্যের মধ্যে কিংবদন্তি গড়ে উঠলেও পরবর্তীকালে, এখানে তাইটা কেটে দেবে, পরবর্তীকালে প্রবাহমান ঐতিহ্যে রূপান্তরিত হয়। এর মানে হচ্ছে যে দেখবে এই যে কিংবদন্তিগুলো আছে, সেই কিংবদন্তিগুলো একটা ছোট অঞ্চলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু আস্তে আস্তে লোক মুখে এটাকে প্রচারিত হয়ে যায়। তো তখন এটা কিন্তু কালের প্রবাহে বা প্রবাহমান গতিতে প্রচারিত হয়ে যায় চারিদিকে, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। যেমন ধরে নাও আমি হয়তো কোনো একটা গল্প তোমাদেরকে বললাম, এবার তুমি ওই গল্পটা আরও দুজনাকে বললে, ওই দুজনা আবার প্রত্যেকে আরও দুজনাকে বললো, তাহলে এইভাবে একটা সময় কি হলো, গোটা জনমানবে গোটা চারিদিকে প্রচারিত হয়ে গেল। এটা এখানে বলতে চাওয়া হয়েছে যে প্রবাহমান গতিতে বয়ে চলছে, প্রবাহমান গতিতে সবাই শুনছে। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে নৈতিকতা শিক্ষাদান। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তি চরিত্রগুলির কর্মকাণ্ড আমাদেরকে নৈতিকতা শিক্ষাদান করে বলা চলে। সত্যের প্রতি নিষ্ঠা, অনমনীয় দৃঢ়তা, সাহসিকতা, ত্যাগ, তিতিক্ষা, উদারতা, মানবিকতা এসবের প্রতি গুরুত্বদান নৈতিকতার শিক্ষাকে সমৃদ্ধ করে। নৈতিকতা শিক্ষা মানে হচ্ছে একটা মানুষকে মানুষ হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, যেমন ধরে নাও সততা, সত্যবাদিতা, নিষ্ঠাপরায়ণতা, সাহসিকতা, ত্যাগ, এই সমস্ত জিনিসগুলোই আমরা নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করছি। কোথা থেকে? কিংবদন্তির গল্পগুলো থেকে, এটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখো একেবারে শেষ পয়েন্টে চলে এসেছি আমরা। এখানে কি বলা হয়েছে, সমালোচনা। এখানে কি বলা হয়েছে, কিংবদন্তির কাহিনীগুলির বিভিন্ন গুরুত্ব থাকলেও এর কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রবাহিত হওয়ার ফলে ইতিহাসের অতীত ঘটনাগুলির সঙ্গে বহু কাল্পনিক ঘটনা এতে যুক্ত হয়ে পড়ে। এর মানে হয়েছে কি, কিংবদন্তিগুলোকে কিন্তু আমরা একেবারেই গুরুত্বহীন বলতে পারবো না। তার কারণ হলো যে প্রজন্মের পর প্রজন্ম এগুলো মুখে মুখে যে প্রবাহিত হয়ে আসছে, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্র হলেও সত্যি। আর যদি সত্যি নাও হয়, প্রত্যেকটাতেই কিন্তু নৈতিকতার শিক্ষা আমরা পাচ্ছি, তাই তো? তাহলে এই শিক্ষাটা তো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাই বলা হয়েছে। তো এটাই হলো আজকের কিংবদন্তির পুরো বিষয়টা। এর বাইরে তোমাদের আর কোনো ধরনের কিংবদন্তি থেকে কোনো প্রশ্ন থাকবে না। বড় প্রশ্ন তোমরা এই ভিডিওটা দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো আশা করি। তাহলে চলো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাদের দরকার রয়েছে, অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।